মানুষ মুখে মুখোশ শুধু নিজেকে লুকোনোর জন্যেই পরে না, কখনো কখনো তা পরে বাঁচার জন্যেও। কিন্তু যদি সেই মুখোশেরই নিজের একটা ইচ্ছে থাকে, যদি সে শুধু মুখ না ঢেকে আত্মাকেও বন্দি করে। শোনা যায় কিছু কিছু মুখোশ আছে যেগুলো বানানো হয় মানুষের যন্ত্রণা, ভয় আর অপরাধ বোধ দিয়ে। সেগুলো শুধু পরা যায় না, বরং তারাও বেছে নেয় কাকে পরবে। যে মুখোশ একবার মুখে বসে সে আর সহজে খুলে যায় না, ধীরে ধীরে মানুষটাকে বদলে দেয়। তার চোখ দিয়ে অন্য কেউ তাকায়, তার কণ্ঠ দিয়ে অন্য কেউ কথা বলে। এটা শুধু ভয়ের গল্প নয়, এটা হারিয়ে যাওয়া মানুষের গল্প, এটা আত্মার বন্দিত্বের গল্প। আর সেই রহস্যের গল্প যা লুকিয়ে থাকে মুখোশের অন্তরালে। শুনছেন রহস্য রোমাঞ্চের আজকের গল্প, নীলাঞ্জন চৌধুরীর লেখা মুখোশের অন্তরালে। আজ আমি গল্পের সূত্রধারে মৈত্রী। শুরু করতে চলেছি আজকের গল্প মুখোশের অন্তরালে। কলকাতার হাওয়ায় সেই বিকেলটা যেন অন্যরকম ভারী ছিল। বর্ষার শেষে অক্টোবরের আকাশে হালকা মেঘ, কিন্তু হাওয়ায় এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ। সাংবাদিক অর্ণব চট্টোপাধ্যায় লালবাজার অফিস থেকে বেরিয়ে আসছিলেন, হাতে পুরনো এক নোটবই আর ক্যামেরা। তার চোখে দৃঢ়তা, কিন্তু কপালের মাঝখানে টানা এক রেখা, যেন অজানার ভেতর ঢোকার আগে যে চিন্তা মানুষকে নাড়া দেয়। 3 দিন আগে এক অচেনা ডাকপিয়নের হাতে এসেছিল এক চিঠি। দেউল বাড়ি আসুন, মুখোশতান্ত্রিক এখনো বেঁচে আছেন, কিন্তু আর বেশি দিন নয়। নিরঞ্জন বাউল। এই নামটা তিনি আগে শুনেছেন। কলকাতার পুরনো সাংবাদিক মহলে একসময় চর্চা ছিল। নিরঞ্জন বাউল তন্ত্র সাধক ও লোক জগতের অদ্ভুত মিশ্রণ, যিনি নাকি মৃত আত্মার সঙ্গে কথা বলতে পারেন বা পারতেন, কিন্তু তার খবর শেষবার পাওয়া গেছিল 20 বছর আগে। অর্ণবের যুক্তিবাদী মন এসব মানতে চায় না, তবু চিঠির ভাষায় ছিল এমন কিছু যা উপেক্ষা করা যায়নি। তাই আজ সকালে সে ট্রেনে চেপেছিল বর্ধমান পর্যন্ত। সেখান থেকে বাস ধরে নামলো এক নির্জন জায়গায়, দেউল বাড়ি। বাসস্ট্যান্ড বলতে এক ভাঙাচোরা ঘাট, পাশে পুরনো বট গাছ, বৃষ্টির পরে মাটির গন্ধে ভিজে আছে চারদিক। রাস্তার ওপারে 3 জন বৃদ্ধ বসে তামাক খাচ্ছিলেন। অর্ণব ব্যাগ কাঁধে নিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, বলছি এই দিকে কি দেউল বাড়ি ঠাকুর বাড়ি যাবে? একজন মাথা নাড়ল, মুখে বলল, রাত হয়ে গেলে ওই দিকে যাবেন না বাবু, মুখোশেরা তখন জেগে ওঠে। অর্ণব হেসে বলল, কি মুখোশেরা? বৃদ্ধ আর কিছু বলল না, কেবল বলল, পথে গেলে বাঁদিকে যে পুরনো শিব মন্দির দেখবেন, তার পাশে এক পাকদণ্ডী পথ আছে, সেই পথেই যান, কিন্তু সূর্য ডোবার আগে ফিরবেন। বৃদ্ধের চোখ দুটো অদ্ভুত চকচক করছিল। অর্ণব পা বাড়ালো, চারপাশের নীরবতা যেন চাপ বাড়াচ্ছিল। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে সে ভাবছিল, এই গ্রামটা এত ফাঁকা কেন? সব মানুষ কোথায়? দূরে একটা টালির ছাউনি দেখা গেল, তার নিচে কেউ দাঁড়িয়ে। অর্ণব কাছে যেতেই বুঝল এক বালক, বয়স হয়তো 10 বা 12। তার হাতে কাঠের কিছু, দেখতে মুখোশের মতো। এই যে পুচকে, এটা তুমি বানাচ্ছ? ছেলেটা মাথা নাড়ল, কিন্তু মুখ খুলল না, চোখে তার ভয়। এই মুখোশ কার? ছেলেটা ফিস ফিস করে বলল, আপনার। অর্ণব চমকে গেল। কি আমার? ছেলেটা কিছু না বলে দৌড়ে পালালো। কাঠের টুকরোটা পড়ে রইল মাটিতে। অর্ণব সেটা তুলতেই দেখল এখনো অসম্পূর্ণ, কিন্তু কাঠে খোদাই করা মুখের রেখাগুলো অদ্ভুতভাবে তার নিজের মুখের মতো। তার মুখের মধ্যে ঠান্ডা স্রোত বয়ে গেল। দূরে বাজ পাখির ডাক,
বাতাসে কোথা থেকে ধোঁয়ার গন্ধ এলো চন্দনের মতো, কিন্তু তার মধ্যে পোড়া কিছুর গন্ধ মিশে। অর্ণব হাঁটতে লাগলো দ্রুত। পাকদণ্ডি পেরিয়ে যখন ঠাকুর বাড়ির সামনে পৌঁছল, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। বিশাল এক প্রাসাদের ধ্বংসাবশেষ। তার জানলাগুলো ভাঙা, কিন্তু ভেতর থেকে যেন কারো দৃষ্টি এসে পড়ছে তার ওপর। লোহার গেট ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই সে শুনল, আপনি অবশেষে এলেন। অর্ণব ঘুরে দেখল সাদা ধুতি, লম্বা দাড়ি, পাকা চুলের এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, হাতে এক প্রদীপ, চোখ দুটো তীক্ষ্ণ, যেন আগুনে জ্বলা কয়লা। আগে হ্যাঁ, আর আপনি কি? আপনি কি নিরঞ্জন বাউল? বৃদ্ধ মৃদু হাসল। নাম মনে রেখেছেন ভালো, কিন্তু এখন আমি কেবল মুখোশগুলোর রক্ষক। তারা অনেক দিন ধরে আপনার জন্য অপেক্ষা করছিল। অর্ণব বিভ্রান্ত। কি? আমার জন্য? বৃদ্ধের কণ্ঠস্বর ভারী হলো। হ্যাঁ অর্ণববাবু, কেউ নিজের মুখের অন্তরালে কতটা অন্ধকার লুকিয়ে রাখে তা জানতে মুখোশের সাহায্য দরকার হয়। আপনি কি প্রস্তুত? বাতাস তখন অদ্ভুত ঠান্ডা। প্রদীপের আলো নিভে গেল, আর দূরে ঠাকুরবাড়ির দেওয়ালে ঝুলে থাকা মুখোশগুলোর চোখ যেন একসঙ্গে তার দিকে তাকালো। গেটের ওপারে বিশাল ঠাকুরবাড়িটা যেন সময়ের কবরে দাঁড়িয়ে আছে। চারিদিক নিস্তব্ধ, কেবল বৃষ্টির ফোঁটা পড়ে যাচ্ছে ছাদের ভাঙা টালিতে। অর্ণব ধীরে ধীরে ভেতরে পা রাখল। ভেতরটা যেন এক অন্য দুনিয়া। ছাদের কাঠের বিমে বাদুড় ঝুলছে, দেওয়ালের রং খসে গেছে, মেঝেতে ছত্রাকের দাগ, কিন্তু এক কোণে দেখা গেল অদ্ভুত কিছু, কাঠের মুখোশ সারি সারি ঝুলছে দেওয়ালে। কেউ হয়তো শতাব্দী ধরে সংরক্ষণ করে রেখেছে ওগুলো। নিরঞ্জন বাউল প্রদীপ হাতে এগিয়ে গেলেন। এই মুখোশগুলোর দিকে তাকান। তিনি বললেন ধীর কণ্ঠে, এরা এক সময় মানুষ ছিল, এখন আত্মা। অর্ণব অবিশ্বাসের চোখে চেয়ে রইল। মানে আপনি বলতে চাইছেন এগুলো আসল আত্মা ধারণ করে? বৃদ্ধের চোখে কেমন এক অদ্ভুত আলো। আপনি বিজ্ঞান জানেন, আমি তন্ত্র জানি। দুটো পথই সত্য খোঁজে, কিন্তু দিক আলাদা। আমি মুখোশ বানাই মানুষের মুখের ছাঁচে, কিন্তু যখন কেউ মরে যায় অসময়, ঘৃণা, ভয় বা প্রতিশোধ নিয়ে, তখন তার আত্মা ঘুরে বেড়ায়। আমি তাকে আশ্রয় দিই এই কাঠে। মুখোশ হয়ে সে স্থির হয়। অর্ণব অবাক হয়ে দেখছিল এক মুখোশ, মহিলার মুখ, কিন্তু চোখ ফাঁকা গহ্বর, তার গাল বেয়ে শুকনো রক্তের দাগের মতো কিছু। এরা কি আপনার শিষ্য? নিরঞ্জন মৃদু হেসে বললেন, কেউ শিষ্য, কেউ পাপী, কেউ আমার নিজের প্রিয়জন। বৃদ্ধ হাঁটতে হাঁটতে নিয়ে গেলেন এক সরু করিডোরে। সেখানে এক দরজা বন্ধ, দরজার ওপর লাল রঙে লেখা নিষিদ্ধ কক্ষ। ওখানে কি আছে? অর্ণব জিজ্ঞেস করল। যারা মুখোশ হতে চায় না, কিন্তু হয়েই যায়। উত্তর দিলেন নিরঞ্জন। অর্ণবের গলা শুকিয়ে গেল। নিরঞ্জন বাবু, আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? নিরঞ্জন প্রদীপটা তার মুখের সামনে ধরলেন। কারণ তোমার মুখ ওদের এক মুখের মতো, একদম হুবহু। কার মুখের মতো? এক পাপী, বৃদ্ধ ফিসফিস করে বললেন, যে মুখোশ আমি সম্পূর্ণ করতে পারিনি। অর্ণবের মনের ভেতর দিয়ে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। আপনি আমাকে এখানে ডেকে এনে কি বোঝাতে চাইছেন বলুন তো? নিরঞ্জন ধীরে ধীরে এক কাপড় খুলে দেখালেন। কাঠের তৈরি এক অর্ধ সমাপ্ত মুখোশ। চোখ, নাক, ঠোঁট সবই যেন অর্ণবের মতো।
এই মুখোশটি আমি 20 বছর আগে বানাতে শুরু করেছিলাম, নিরঞ্জন বললেন। কিন্তু যার জন্য তৈরি সে মরেনি তখন। এখন সময় হয়েছে। অর্ণব চিৎকার করে উঠল। কি কি পাগলামি কথা বলছেন? বৃদ্ধ শান্তভাবে বললেন, পাগলামি নয়, ভবিষ্যৎবাণী। মুখোশ যাকে চেনে সে তার নিয়তি এড়াতে পারে না। বাইরে বিদ্যুৎ চমকাল, মেঘ গর্জে উঠল। অর্ণব দৌড়ে বেরোতে চাইল, কিন্তু গেটের বাইরে কুয়াশা ঘন হয়ে গেছে, রাস্তা হারিয়ে গেছে কুয়াশার ভেতর। ফিরে তাকাতেই দেখল নিরঞ্জন দাঁড়িয়ে আছেন সিঁড়ির ধাপে। আজ রাতে থেকে যান, বললেন তিনি। কাল আপনি চলে যেতে পারেন, কিন্তু আজ মুখোশেরা জেগে উঠবে। অর্ণব থমকে দাঁড়ালো। তার মনে হচ্ছিল বাতাসের মধ্যে যেন শত শত চোখ তাকিয়ে আছে তার দিকে। সে ঘরে ঢুকে দরজা বন্ধ করলো, কিন্তু দরজা বন্ধ করেও অনুভব করছিল দেওয়ালের ওপারে কেউ নিঃশব্দে হাঁটছে, আর ঘরের কোণ থেকে আসছে এক শব্দ, টক টক টক। দেওয়ালের মুখোশগুলো একটার পর একটা সামান্য দুলছে, তার মুখ ধকধক করছে। হঠাৎ বাতাস বইল, প্রদীপ নিভে গেল, অন্ধকারে কেবল সেই শব্দ, টক টক টক, আর মৃদু এক ফিস ফিস। তুমি আমাদের মুখ ফিরিয়ে নিতে পারবে না অর্ণব। অর্ণব চিৎকার করে উঠল। অন্ধকার ভেদ করে যখন সে দরজা খুলে বাইরে বেরোলো, তখন দেখল নিরঞ্জন বাউল কোথাও নেই, কেবল মেঝেতে পড়ে আছে এক কাঠের মুখোশ। তার নিজের মুখখানি যেন ঠোঁটে এক বিকৃত হাসি নিয়ে তাকিয়ে আছে। দেউল বাড়ির ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই করছে। বাইরের অন্ধকার যেন গিলে নিচ্ছে পুরো গ্রামটাকে। অর্ণব জানলার পাশে বসে আছে। টেবিলে খোলা নোটবই আর ক্যামেরা। আলো নিবু নেবু করছে, লণ্ঠনের কাছে ছাই জমে গেছে। বাইরে থেকে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক, দূরে কোথাও বাঁশির আওয়াজ, আর তার সঙ্গে মিশে যাচ্ছে এক অচেনা সুর। একটা গানের টান যেন দোলে। মুখোশের পেছনে যাওয়া কে তুমি জানে না কেউ, মুখোশের পেছনে যাওয়া কে তুমি জানে না কেউ। অর্ণব চমকে উঠল। কে গাইছে এই রাতে? নিরঞ্জন বাউলকে সে সন্ধ্যার পর আর দেখেনি। হঠাৎ দরজার নিচ দিয়ে বাতাস ঢুকলো। বাতাসের সঙ্গে এলো এক গন্ধ, পুরনো চন্দনের সঙ্গে পচা ফুলের গন্ধ মিশে। অর্ণবের চোখে জল চলে এলো। সে উঠে দাঁড়ালো। কেউ কেউ আছেন? নিঃশব্দ। দেওয়ালের মুখোশগুলোর দিকে তাকাতেই মনে হলো যেন একটা ঠোঁট নড়ছে। সে এগিয়ে গেল। মুখোশে হাত দিতেই হঠাৎ তীব্র ঠান্ডা সে দাঁড়ায় ছড়িয়ে পড়ল। এক ঝলক আলো দেখা গেল, যেন অন্য সময়ের দৃশ্য। এক তরুণী শাড়িতে ধুলো লেগে গেছে, কাঁদছে। তার মুখ অর্ণবের কাছে অদ্ভুত পরিচিত। সে বলছে, আমাকে এই মুখোশে বন্দি করো না, দয়া করে। গুরুদেব, আমি বাঁচতে চাই গুরুদেব। তারপর হঠাৎ একটা ছুরি, রক্ত আর এক বিকৃত হাসি। সেই হাসিটা নিরঞ্জনের মুখে। অর্ণব চমকে উঠল। সে দেখল মুখোশটা আবার স্থির। সে বুঝতে পারল ওরা মৃত নয়, ওরা দেখায়। প্রতিটি মুখোশ এক গল্প বহন করে, এক মৃত্যু, আর সে এখন সেই গল্পের অংশ হয়ে যাচ্ছে। দরজায় কড়া নাড়ার শব্দ হলো। অর্ণব তড়িঘড়ি দরজা খুলল। বাইরে নিরঞ্জন বাউল দাঁড়িয়ে, হাতে এক ধূপদানি। জেগে আছেন এখনো? এই এই ঘরে অদ্ভুত আওয়াজ হচ্ছিল এক্ষুনি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, ওরা গান গায় যখন কাউকে নতুন মুখোশের জন্য বেছে নেয়। অর্ণব চুপ। আপনি কি বলতে চাইছেন? মুখোশেরা জানে কে তাদের উত্তরাধিকারী। হয়তো আপনি। বৃদ্ধের চোখে এক পাগলামি ছায়া। বিশ্বাস করুন,
এই মুখোশগুলো আমাকে তাড়িয়ে বেড়ায় না, তারা আমায় বাঁচিয়ে রেখেছে। আমি না থাকলে ওরা মুক্তি পাবে না। অর্ণবের গলা শুকিয়ে গেল। তাহলে আমার এখানে কাজ কি? নিরঞ্জন ফিসফিস করে বললেন, তোমার মুখ সেই মুখোশের শেষ অংশ। যে আত্মা অসম্পূর্ণ, সে এখন তোমার দেহ চায়। অর্ণব চিৎকার করে উঠল। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এইসব পাগলামি বন্ধ করুন। বৃদ্ধ মৃদু হাসলেন। হয়তো, কিন্তু আজ রাতে ওরা আসবে। এরপর তিনি চলে গেলেন করিডোরের দিকে। অর্ণব দরজা বন্ধ করে বসে পড়ল মেঝেতে। রাত বাড়ছে, ঘড়ির কাঁটা 12টা ছুলো। ঠিক তখনই শুরু হলো ফিসফিস চারপাশ থেকে। অর্ণব, অর্ণব, মুখোশ খোলো। দেওয়ালের মুখোশগুলো একে একে নড়ছে, চোখের গর্ত থেকে আলো বেরোচ্ছে, বাতাস ভারী হয়ে উঠছে। অর্ণব চোখ বন্ধ করল, তার কানে বাজছে সেই গান। মুখোশের পেছনে যাওয়া কে তুমি জানে না কেউ। মুখোশের পেছনে যাওয়া কে তুমি জানে না কেউ। হঠাৎ কানে গরম বাতাসের ঝাপটা। কেউ ফিসফিস করে বলল, তুমি আমাদের মধ্যেই একজন ছিলে। অর্ণব লাফিয়ে উঠল, দরজা খুলে বাইরে দৌড়লো। করিডোরে চারিদিক কুয়াশা, কোথা থেকে যেন শব্দ এলো, টক টক টক। দেওয়ালের মুখোশগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে, যেন তার পথ তৈরি করছে। অর্ণব দৌড়ে পৌঁছল নিচতলায়। নিরঞ্জন বাউল দাঁড়িয়ে আছেন প্রদীপ হাতে। আপনি জানতেন এরা আসবে? বৃদ্ধ শান্তভাবে বললেন, এরা সব সময় আসে। যারা নিজের মুখ চিনতে চায় তাদের ডাক দেয়। আপনি পাগল। হ্যাঁ হ্যাঁ, আপনি পাগল হয়ে গেছেন। না অর্ণব বাবু, আমি সত্য জানি। তুমি যদি সত্য জানতে চাও তাহলে চলো নিষিদ্ধ কক্ষে। অর্ণব থমকে গেল। বাইরে ঝড় শুরু হয়েছে। দেউল বাড়ির ভেতরে বাতাসের গতি এমন যেন হাজার মুখ ফিসফিস করছে একসঙ্গে। বৃদ্ধ বললেন, চলো। অর্ণব ধীরে ধীরে তার পিছু নিল। করিডোরের শেষে পৌঁছে তারা থামলো সেই লাল লেখা দরজার সামনে, নিষিদ্ধ কক্ষ। নিরঞ্জন হাত বাড়িয়ে দরজার কপাট খুলে দিলেন। ভেতরটা অন্ধকার, কিন্তু অর্ণব স্পষ্ট শুনতে পেল একটা নিঃশ্বাস, অনেকগুলো নয়নের দৃষ্টি, আর দেওয়ালে ঝুলছে এক অর্ধ সমাপ্ত মুখোশ। তারই মুখ, চোখ দুটো যেন জীবন্ত। দরজাটা খুলতেই বাতাস যেন ঘূর্ণি খেয়ে বেরিয়ে এলো, ঠান্ডা, ভারী আর ধোঁয়ায় ভরা। অর্ণবের বুক ঠকঠক করছে। নিরঞ্জন বাউল প্রদীপ তুলে এগিয়ে গেলেন ভেতরে। ঘরের চারপাশে কাঠের তাক, তাকের ওপরে সারি সারি মুখোশ। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ যেন নিঃশব্দ চিৎকারে জমে গেছে। মাঝখানে একটা পাথরের টেবিল, তার উপরে রক্ত মাখা ছুরি, শুকনো ফুল আর এক থালা ভরা ছাই। এইটা কি জায়গা? অর্ণব কাঁপা গলায় জিজ্ঞেস করল। নিরঞ্জন বললেন, এটাই তন্ত্রের আস্তানা। এখানেই আমি মানুষকে মুক্তি দিই কিংবা বন্দী করি। অর্ণব অবিশ্বাসে তাকিয়ে রইল। মানুষকে মুক্তি দেন মানে? যারা জীবিত থেকেও মৃত, যাদের আত্মা পাপের ভারে আটকে আছে, আমি তাদের মুখোশে স্থান দিই। মুখোশ তাদের নতুন শরীর। বৃদ্ধ এক মুখোশ তুলে ধরলেন। সেটি একজন যুবকের, চোখ দুটো পোড়া গর্তের মতো। এই মানুষটা ছিল চোর। রাতে ঠাকুর বাড়ি থেকে গয়না চুরি করতে এসেছিল। মুখোশ তার লালসা ধরে রেখেছে। অর্ণবের হাত ঠান্ডা হয়ে গেল। তার মানে আপনি মানুষ হত্যা করেন? নিরঞ্জনের মুখে কোনো ভাবনা নেই। আমি তাদের মুক্তি দিই। মৃত্যুর পরেও তারা শান্তি পায় না। আমি তাদের নতুন রূপ দিই। কিন্তু কিন্তু তোমার মুখ
তিনি অর্ণবের দিকে তাকালেন। তোমার মুখ সেই মুখ যে একদিন আমার জীবন ধ্বংস করেছিল। অর্ণব স্তব্ধ। আপনি কি বলতে চাইছেন? 20 বছর আগে এক যুবক ছিল, নাম অর্ণব। সে আমার শিষ্যা মালতীকে হত্যা করেছিল, কারণ মালতী আমার গোপন সাধনা জানতে পেরেছিল। আমি তাকে বাঁচাতে পারিনি। আমি তার আত্মাকে মুখোশ বন্দী করেছি, কিন্তু যে তাকে মেরেছিল তার মুখ আমার মনে গেঁথে গেছে। আজ তুমি সেই মুখ নিয়ে এসেছো। অর্ণব যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সেই মানুষ নই। বৃদ্ধ ধীরে বললেন, আত্মা ঘুরে আসে অর্ণব বাবু, মুখ বদলায়, স্মৃতি থাকে। তুমি এসেছো কারণ চক্র সম্পূর্ণ হতে হবে। অর্ণব পিছিয়ে যেতে লাগলো। আপনি কি করতে চান? অসমাপ্ত মুখোশ সম্পূর্ণ করতে। বৃদ্ধ মুখোশটা টেবিলে রাখলেন, তারপর মন্ত্র পড়তে শুরু করলেন। ওম কল্পবিহীন মুখায় নমঃ। চারিদিক থেকে ধোঁয়া উঠতে লাগলো, বাতাসে তীব্র গন্ধ, আগর আর রক্তের। অর্ণব চিৎকার করলো, থামুন! কিন্তু নিরঞ্জন তখন অন্য জগতে, চোখ উল্টে গেছে, মুখে ফেনা, হাতে ছুরি উঁচিয়ে ধরেছে। অর্ণব টেবিলে রাখা একটা কাঠের দণ্ড ধরে তার দিকে ছুঁড়ে মারল। প্রদীপ উল্টে গেল, আগুন ছড়িয়ে পড়ল মেঝেতে। বৃদ্ধ চিৎকার করলেন, তুমি মুক্তি চাও না? অগ্নিশিখায় মুখোশগুলো একে একে জ্বলতে লাগলো, কিন্তু জ্বলতে জ্বলতেই তাদের মুখে ভয়ঙ্কর অভিব্যক্তি, যেন তারা কষ্ট পাচ্ছে না, বরং হাসছে। অর্ণব দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা বন্ধ। পেছন থেকে নিরঞ্জনের চিৎকার, মুখোশ না পেলে আত্মারা তোমাকে নেবে। অর্ণব দরজায় ধাক্কা মারল। দরজা খুলে গেল ঝড়ের মতো। বাইরে বেরিয়ে এলেই হাওয়ায় ধোঁয়া, আগুন আর কুয়াশা একসঙ্গে। সে ঘুরে দেখল নিরঞ্জন আগুনের মতো দাঁড়িয়ে, ছায়ার মতো কালো। তুমি পালাতে পারবে না অর্ণব। অর্ণব দৌড়তে লাগলো, কিন্তু যত দৌড়োয় তত দেখে চারপাশে মুখোশ ছুটছে। গাছের গায়ে, ঘাসে, বাতাসে, প্রতিটা মুখোশে তার চোখ, তার মুখ। সে হোঁচট খেয়ে পড়ল মাটিতে। চোখ খুলে দেখে মাটির নিচে অগণিত মুখোশ পোঁতা, আর তাদের চোখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে আসছে। বৃষ্টি শুরু হলো, মাটিতে সেই রক্ত মিশে কাদা হয়ে গেল। অর্ণব চিৎকার করে উঠল, আমি সেই মানুষ নই! আমি সেই মানুষ নই! দূর থেকে ভেসে এলো নিরঞ্জনের কণ্ঠ, সবাই নিজের মুখ চেনে না অর্ণব, মুখোশই তাকে চিনে নেয়। বজ্রপাত। অর্ণব অজ্ঞান হয়ে গেল। চোখ খুলতেই সকাল, সূর্য উঠেছে। দেউলবাড়ি শান্ত। অর্ণব একা ভাঙা দেওয়ালের পাশে শুয়ে, চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই, মুখোশগুলোও নেই। সে উঠে দাঁড়ালো। মনে হলো সবই স্বপ্ন ছিল হয়তো, কিন্তু টেবিলের ওপর একটা মাত্র মুখোশ পড়ে আছে, তার নিজের মুখ, আর চোখ দুটো এখনো জীবন্ত, তাকিয়ে আছে তার দিকেই। দেউলবাড়ির ধুলোবাড়া উঠোনে দাঁড়িয়ে অর্ণব অনুভব করল যেন গোটা রাতটা তার মস্তিষ্কের ভেতর আটকে ছিল। সূর্যের আলো পড়েছে, কিন্তু তার বুকের ভেতর ঠান্ডা একটা ভয় জমে আছে। তার সামনে সেই মুখোশ, ঠিক নিজের মতো মুখ, কিন্তু চোখে এক অদ্ভুত জীবন্ত দৃষ্টি। সে মুখোশটা সাবধানে তুলে নিল। পেছন দিকটা কালচে ছাইয়ের মতো, কিন্তু ভেতরে গাঢ় লাল ছোপ, যেন কারোর রক্তের দাগ। হঠাৎ মাটির নিচ থেকে কিছু শব্দ হলো, টুক টুক। অর্ণব পা সরাতেই দেখতে পেল একটা ফাটল থেকে গাঢ় লাল তরল বেরোচ্ছে। সে হঠাৎ ভয় পেয়ে মুখোশটা রেখে ছুটল গ্রামের দিকের পথে। গ্রামে ফিরে এসে সে গেল পঞ্চায়েতের ঘরে। সেখানে বসেছিল বৃদ্ধ মধুকর্তা, যিনি গ্রামের ইতিহাস জানেন বলে সবাই বলে। অর্ণব তাকে দেখে বলল, আগে নমস্কার, আমার নাম অর্ণব। দেউলবাড়ি সম্পর্কে আপনি কিছু জানেন? নিরঞ্জন বাউল নামে একজন ছিলেন সেখানে। মধুকর্তা থমকে গেলেন। ওই নামটা আবার কই শুনলি? আগে আমি ওইখানেই ছিলাম কাল রাতে।
বৃদ্ধ কাঁপা গলায় বললেন, ওই মানুষটা মরেছে 25 বছর আগে বাবু। ওর সাধনা ভেসে গেছিল অগ্নিদগ্ধ হয়ে। তখন থেকে দেউল বাড়ি অভিশপ্ত। হ্যাঁ, অর্ণবের মুখ শুকিয়ে গেল। কি? না না, এ হতেই পারে না। আমি নিজে দেখেছি, উনি কথা বলেছেন আমার সঙ্গে। বৃদ্ধ নিঃশব্দে উঠলেন, তাকের ওপর রাখা পুরনো কাঠের একটা বাক্স খুললেন। ভেতরে কিছু নথি, পুরনো পুঁথি আর একটা হলুদ হয়ে যাওয়া ছবি। ছবিটা বের করে অর্ণবের দিকে বাড়িয়ে দিলেন। অর্ণব ছবি দেখে জমে গেল। ছবিতে নিরঞ্জন বাউল দাঁড়িয়ে আছেন, তার পাশে এক তরুণী মালতী, কিন্তু পেছনে ছায়ায় দাঁড়িয়ে থাকা এক যুবক, ঠিক অর্ণবের মতোই মুখ। অর্ণব ফিসফিস করে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? মধুকর্তা বললেন, হ্যাঁ, কেউ বলেছিল মুখটা যেন কেউ ছিঁড়ে নিয়ে গেছে। তারপর থেকে দেউল বাড়িতে রাত হলেই মুখোশের শব্দ পাওয়া যায়, যেন দেওয়ালের ভেতর কেউ হাসছে। অর্ণব তখন নিজের ব্যাগ থেকে সেই মুখোশটা বার করলো। দাঁড়ান 1 মিনিট। এই যে, এই দেখুন, এই মুখোশটা আমি পেয়েছি ওখানে। মধুকর্তা মুখোশ দেখে ফ্যাকাশে হয়ে গেলেন। এটা 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 মালতীর মুখোশ। অর্ণব অবিশ্বাসে তাকালো। কিন্তু এটা তো আমার মুখ। বৃদ্ধ চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, তুমি যদি সত্যি এ মুখোশকে স্পর্শ করেছ, তাহলে আর পালাতে পারবি না। তন্ত্রের চক্র সম্পূর্ণ হয়েছে। অর্ণব চুপ করে দাঁড়িয়ে রইল। মাথার মধ্যে এক অদ্ভুত ঝড়। সে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল গ্রাম ছেড়ে নদীর ধারে। নদীর ধারে এক বাউল গান গাইছিল। মানুষ মুখে লুকানো কোনটা সত্য কোনটা মায়া। অর্ণব দাঁড়িয়ে শুনছিল। বাতাসে হঠাৎ ঠান্ডা একটা কাঁপুনি। সে ঘাড় ঘুরিয়ে দেখল নদীর ধারে দাঁড়িয়ে আছে মালতীর ছায়া। সাদা শাড়ি, ভেজা চুল, কিন্তু মুখ ঢাকা। অর্ণবের নিঃশ্বাস আটকে গেল। কে আপনি? ছায়া ধীরে বলল, আমার কি চিনতে পারবে অর্ণব? অর্ণব কাঁপতে কাঁপতে পিছু হটল। আমি আপনাকে চিনি না। কিন্তু আমার মুখ এখন তোমার মুখে, তাই না? অর্ণব চিৎকার করল। থামো! ছায়াটা হঠাৎ নদীতে মিলিয়ে গেল। জলের ওপর ভেসে উঠল সেই মুখোশ। অর্ণব কাঁপা হাতে মুখোশটা তুলতেই তার গলা দিয়ে বেরিয়ে এলো মৃদু হাসির শব্দ। কিন্তু সেটা তার নিজের নয়। গ্রাম তখনও জানে না সে রাতে অর্ণব আর ফিরবে না। পরদিন সকালে লোকজন দেখে নদীর ধারে এক পুরনো মুখোশ পড়ে আছে, ঠিক অর্ণবের মুখের মতো। কিন্তু মুখোশটার চোখ দুটি বন্ধ, যেন সে বিশ্রামে আছে। গ্রামটার আকাশে তখন নতুন অমাবস্যা উঠছে। পাখির ডাক থেমে গেছে, বাতাসও নিস্তব্ধ। কেবল দূরে নদীর ঘাট থেকে ভেসে আসছে মৃদু বাউল গানের সুর। চোখে মুখোশ মুখে সত্য কে কোনটা চিনবি কিভাবে? অর্ণবের নিখোঁজ হওয়ার পর 3 দিন কেটে গেছে। গ্রামের লোকেরা নদী, বন, এমনকি দেউল বাড়ির ভেতরেও খুঁজেছে, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু মধুকর্তা বলেছিলেন, ও এখন তন্ত্রের পথে পা দিয়েছে। ফিরে এলেও সেটার আগের অর্ণব থাকবে না। চতুর্থ দিনের বিকেলে যখন সূর্য মেঘে লুকিয়ে যাচ্ছিল, গ্রামের পথ ধরে হঠাৎ দেখা গেল এক লোক হাঁটছে। চেহারাটা অর্ণবের মতো, কিন্তু চোখ দুটো যেন অন্য কারো, শান্ত, গভীর আর ভয়ঙ্কর। সে সরাসরি দেউল বাড়ির দিকে গেল। বাড়িটা একদম এখন নিস্তব্ধ। ভেতরে পা রাখতেই আগুনে পোড়া গন্ধ আর ছাইয়ের গরম ধোঁয়া। টেবিলের ওপর সেই মুখোশটা রাখা। অর্ণব এগিয়ে গিয়ে মুখোশটা তুলে মুখের কাছে ধরল। ঠিক তখনই পেছন থেকে কারোর কণ্ঠ, তুমি ফিরেছ? অর্ণব ঘুরে তাকাল। নিরঞ্জন বাউল দাঁড়িয়ে আছেন, কিন্তু তার শরীর আধা স্বচ্ছ, ধোঁয়ার মতো। অর্ণব শান্ত গলায় বলল, আপনি ভুল করেননি গুরুজি।
চক্র সম্পূর্ণ হবার সময় এসে গেছে। বৃদ্ধের চোখ জলজল করছে। তুমি মনে রেখেছ? সব মনে পড়েছে। আমি সেই অর্ণব যে মালতীকে ভালোবেসেছিল, কিন্তু সে আমাকে প্রতারণা করেছিল। আপনি যখন আমাকে মুখোশ বন্দি করলেন, তখনও তার আত্মা আমার ভিতরে বেঁচে রইল। এবার আমি তাকে মুক্তি দিতে এসেছি। নিরঞ্জনের কণ্ঠ কেঁপে উঠল। মালতী মুক্তি পেলে তন্ত্রের শক্তি শেষ হয়ে যাবে। তন্ত্রের নয়, পাপের শক্তি শেষ হবে। অর্ণব মুখোশটা মাটিতে রাখলো, তারপর নিজের বুকের মাঝখানে হাত রাখলো, মন্ত্র উচ্চারণ করলো। ওম মুখায় শুদ্ধায় স্বাহা, ওম মুখায় শুদ্ধায় স্বাহা, ওম মুখায় শুদ্ধায় স্বাহা। আলোর ঝলকানি, চারিদিক থেকে বাতাস ঘূর্ণি হয়ে উঠল, ছাই উড়ে গিয়ে বাতাসে জ্বলতে লাগলো। দেওয়ালে ঝুলে থাকা সব মুখোশ একে একে গলে যাচ্ছিল, যেন তারা মুক্তি পাচ্ছে। হঠাৎ ছায়ার মধ্যে থেকে বেরিয়ে এলো মালতীর রূপ, চোখে শান্তি, মুখে অশ্রু। সে অর্ণবের দিকে তাকালো। তুমি আমাকে মনে রেখেছিলে? অর্ণব বলল, তুমি শান্তি পেতে চেয়েছিলে মালতী, এইবার ফিরে যাও। মালতী ধীরে এগিয়ে এসে অর্ণবের বুকে মাথা রাখলো। তার শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, আর তার সঙ্গে অর্ণবের চোখ বন্ধ হয়ে গেল। বজ্রপাতের মতো এক শব্দ হলো। নিরঞ্জন বাউলের আত্মা চিৎকার করে উঠল। না, তুমি তন্ত্র নষ্ট করে দিলে। কিন্তু ততক্ষণে আগুনে ভেসে গেল দেউল বাড়ি। ভোরবেলা গ্রামের লোকজন ছুটে এলো। দেউল বাড়ি সম্পূর্ণ ছাই হয়ে গেছে, কিন্তু ছাইয়ের মধ্যে কেউ দেখতে পেল একটা জ্বলন্ত মুখোশ, অর্ধেক পুরুষ অর্ধেক নারী, আর সেই মুখে এক অদ্ভুত শান্তির হাসি। কয়েক মাস পরে গ্রামে মেলা বসেছে। এক বাউল গান গাইছে। চোখে মুখোশ, মুখে সত্য, কে কোনটা চিনবি কিভাবে? গান শেষ হতেই লোকটা হেসে উঠল। তার চোখ দুটো গভীর, ঠিক অর্ণবের মতো। কেউ নাম জানতে চাইলে সে বলল, আমার নাম, আমি মুখোশের অন্তরালে থাকা মানুষ। লোকেরা হাসলো, কিন্তু মধুকরদা দূর থেকে দেখলেন বাতাসে সেই মুখোশের ছায়া আবার ভাসছে, অর্ধেক আলো অর্ধেক অন্ধকার। মুখোশের অন্তরালে একটি গল্প, যেখানে ভয় ও মুক্তি একসাথে বসবাস করে, যেখানে মুখ কেবল চেহারা নয়, আত্মার প্রতিচ্ছবি। এতক্ষণ আপনারা শুনছিলেন নীলাঞ্জন চৌধুরীর কলমে মুখোশের অন্তরালে। আজ গল্প পাঠে ছিলেন রাজ, নিরঞ্জন বাউলের ভূমিকায় সম্রাট, অর্ণবের ভূমিকায় অরিন্দম, বৃদ্ধের ভূমিকায় তুহিন, মুখোশধারী এবং বাচ্চার ভূমিকায় দেবদীপ, তরুণীর ভূমিকায় মৈত্রী, আভো এবং পোস্টারে দেবদীপ। আরও এরম রহস্য ভরপুর গল্প শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই শুনতে থাকুন রহস্য রোমাঞ্চ।